بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا وقال النبي صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما সুফা মডেল ও গার্লস মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিজয় দিবসের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার আলোচনার শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে একটি লাল সবুজ পতাকা অর্জনের তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হওয়ার তৌফিক দিয়েছেন। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আকে নামদার তাজদার মদিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব মুহূর্তে মুজাহিদদেরকে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলামের মতো একটি সম্মানজনক ধর্ম আমরা পেয়েছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের 25শে মার্চ কালো রাত থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সেই সব শহীদদের, সেই সব মুজাহিদদেরকে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1757 সাল থেকে শুরু করে 1947 সাল ভারতীয় উপমহাদেশ, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের অভ্যুদয় হওয়ার আগ পর্যন্ত যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু বিজয়ের দিন, বিজয়ের দিবস, বিজয় দিবস সম্পর্কে কিছু কথা না বললেই নয়। প্রিয় হাজরিন, আমরা যদিও বুঝি বিজয় মানে 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়টুকু। প্রিয় উপস্থিতি, আসলে বিষয়টি এমন না। বিজয়ের প্রকৃত ইতিহাস জানতে হলে আমাকে আপনাকে খুঁজে দেখতে হবে, খুলতে হবে ইতিহাসের পাতা, আমাদেরকে চোখ বুলাতে হবে 1757 সালে পলাশীর যুদ্ধ থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত। তাহলে আমরা দেখব এখানে কারা এই বিজয়ের জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আলেমদের ভূমিকা কেমন ছিল, জেনারেল ভাইদের ভূমিকা কেমন ছিল, বুদ্ধিজীবীদের ভূমিকা কেমন ছিল, সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল, সাহিত্যিকদের ভূমিকা কেমন ছিল। প্রিয় উপস্থিতি, এই ভারতীয় উপমহাদেশে যখন স্বাধীনতা সংগ্রামের ঘোষণা করার জন্য যখন কেউ ছিল না, 1803 সালের কথা, যখন কেউ ছিল না, যখন এই ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে স্বাধীনতায় উজ্জীবিত করার জন্য যখন কেউ ছিল না, জাতির হৃদয়ে হৃদয়ে স্বাধীনতার মশাল উজ্জীবিত করার জন্য যখন কেউ ছিল না, তখন যে মহামানব, যেই মনীষী স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই মনীষী আর কেউ নয়, তিনি হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি 1803 সালে স্বাধীনতার ঘোষণা দেন ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে। প্রিয় উপস্থিতি, ইতিহাস বলতে গেলে আমাদেরকে আরেকটু পিছনে যদি আমরা তাকাই, প্রথমত এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা একসাথেই ছিলাম। 1947 সালে দেশ বিভাজন হয়ে 3টি ভাগ হয়েছে। প্রথমত এই উপমহাদেশে আমরা যদি ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখি 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এখানে আসে, এরপরে শাহজালাল আসে, এরপরে শামসুদ্দিন ইলিয়াস শাহীরা আসে, এরপরে মুঘলরা শাসন করে, এরপরে নবাবরা শাসন করে, এরপরে 1947 সালে বিভাজন হয়। এর আগে 1757 সালে পলাশী যুদ্ধ হয়, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, 47-এর পরে 52 সালে ভাষা আন্দোলন হয়, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালে তারই ধারাবাহিকতায় আমরা একটি লাল সবুজ আমরা পতাকা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাই ছিলাম সেই 1803 সালের কথা। 1803 সালে যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তখন দুই মহামানব সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি
এবং তার সাথে ছিলেন শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি। ওনারা বীর বিক্রমে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে ওনারা ইন্ডিয়ার বালাকোটের ময়দানে ওনারা শাহাদাত বরণ করেন। ওনাদের শাহাদাতের সময় ছিল 1831 সালে। ব্রিটিশরা এরপর থেকে 200 বছর তারা বাংলাদেশকে শাসন করে, এবং যখন তারা অত্যাচার নির্যাতন স্টিম রোলার এই মানুষদের উপরে যখন চাপিয়ে দিয়েছিল, তারাও ধারাবাহিকতায় গর্জে উঠেছিল। কাসেম নানকবী রহমতুল্লাহ আলাইহি গর্জে উঠেছিল। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি গর্জে উঠেছিল। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তখন গর্জে উঠেছিল। শহীদ জামিন রহমতুল্লাহ আলাইহি তারই ধারাবাহিকতায় 1866 সালে যখন তারা দেখলো যে ময়দানে তারা ব্যর্থ, ময়দানে ব্রিটিশদের সাথে যখন তারা পেরে উঠতে পারছিল না, তখন 1866 সালে তারা বৃহত্তর সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তারা দেওবন্দে একটি শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেন। সেই শিক্ষা প্রতিষ্ঠান আজও ইতিহাসে অমর হয়ে আছে। ওই প্রতিষ্ঠানের দুইজন লোক, মাহমুদ যিনি প্রতিষ্ঠা করেন ওনার নাম হচ্ছে মাহমুদ, মোল্লা মাহমুদ, আর যিনি ছাত্র ছিলেন প্রথম ছাত্র ওনার নাম হচ্ছে মাহমুদুল হাসান দেওবন্দি। আমি ইতিহাস থেকে একটি কোট করছি। W.W. হান্টার ইংরেজ লেখক, তিনি তার দ্য ইন্ডিয়ান মুসলিম গ্রন্থে লেখেন, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে স্বাধীনতা সংগ্রামের জন্য যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, যারা স্বাধীনতা সংগ্রামে ভূমিকা পালন করছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে সেই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। ওই ইংরেজ W.W. হান্টার তার বই ইন্ডিয়ান মুসলিম গ্রন্থে লেখেন যে মাহমুদুল হাসান দেওবন্দি এই পরিমাণ স্বাধীনতা সংগ্রাম করেছেন, যদি তাকে টুকরে টুকরে করা হয়, তাকে টুকরে টুকরে করার পরে প্রত্যেকটা টুকরাকে যদি আগুনে প্রজ্বলিত করা হয়, আগুনে জ্বালানোর পরে যে বর্ষীভূত হবে, ওই প্রত্যেকটা বর্ষী থেকে ছাই থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান বের হবে। প্রিয় উপস্থিতি, আমি আর স্বাধীনতা সংগ্রামের বেশি কিছু বলবো না, সংক্ষেপে আমি আমার বক্তব্য শেষ করব। এই হচ্ছে ভারতীয় উপমহাদেশে ওলামায়ে কেরামে স্বাধীনতার অবদান। প্রিয় উপস্থিতি, আপনি যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান, আমরা যদি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দিকে দেখি, আমরা পিনাকি ভট্টাচার্য যাকে আমরা অনেকে চিনি, তার মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম এই গ্রন্থটির দিকে যদি আমরা তাকাই, আমরা লক্ষ্য করি এখানে তিনি একটি কোট করেছেন যে এমদাদুল হক 2500 একজন আলেম উনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে বলছেন যে হুজুর, আমার বন্ধুরা তো মুক্তিযুদ্ধে যাচ্ছে, অনেকে যুদ্ধ করছে, অনেকে ট্রেনিং করছে, তো আমি কি করব? তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, পাকিস্তানের হচ্ছে জালেম, বাংলাদেশের হচ্ছে মজলুম। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ জালেমদের কাছে থাকেন না। তুমি কি চাও জালেমের অন্তর্ভুক্ত হবে? ইসলাম এবং জুলুম কখনো এক হতে পারে না। তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির এই কথার আলোকে এমদাদুল হক 2500 রহমতুল্লাহ আলাইহি মুক্তিযুদ্ধের ট্রেনিং এর জন্য যান। প্রিয় উপস্থিতি, 1971 সালের 25শে মার্চ যখন অপারেশন সার্চ লাইট যখন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পাকিস্তানি বাহিনী যখন আক্রমণ করে, তখনও কিন্তু ইতিহাস লেখে তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয় নাই। কিন্তু এর আগে বড়কাট্টা মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে বড় বড় মাদ্রাসাগুলো কিন্তু মুক্তিযুদ্ধে ছাত্রদেরকে যাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়। এটা আমার কথা না, পিনাকি ভট্টাচার্যের কথা। পিনাকি ভট্টাচার্য তার মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম গ্রন্থে কোট করেন। প্রিয় উপস্থিতি, আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাই পটিয়া মাদ্রাসার ইতিহাস যদি আমরা দেখি, মেজর জিয়া কিন্তু পটিয়া মাদ্রাসায় আশ্রয় নিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়। তখন পটিয়া মাদ্রাসায় আশ্রয় নেওয়ার এই সংবাদের ভিত্তিতে পাক হানাদার বাহিনী পটিয়া মাদ্রাসায় আক্রমণ করে, এমনকি তৎকালীন ওই মাদ্রাসার যেই প্রধান ছিল আল্লামা দানিশ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কিন্তু পাক বাহিনী হত্যা করে। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে আমাদের মূলত মুক্তিযুদ্ধের যে আমরা অনেকে যে বুঝি যে ওলামায়ে কেরাম মুক্তিযুদ্ধের সময় ওনাদের ভূমিকা কেমন ছিল। আমি যে কথাগুলো বলেছি, আমি প্রত্যেকটি কথাগুলো বিভিন্ন বই থেকে আমি সংগ্রহ করে আমি এখানে কোট করেছি। প্রিয় উপস্থিতি, আমাদের সময় কম, আমি আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। সংক্ষেপে আমি যেহেতু আজকের এখানে একটা প্রোগ্রাম হয়েছে, আমি প্রতিষ্ঠান কেন্দ্রিক দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের আজকের এই প্রোগ্রামটা হচ্ছে মূলত এখানে যারা আছে সুপ্রা মডেল মাদ্রাসার শিক্ষার্থী। সুপ্রা মডেল মাদ্রাসা আসলে গত 2 বছর আগে 2024 শিক্ষাবর্ষ থেকে আমরা 2 বছর আমরা প্রতিষ্ঠানে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া, ভালোবাসা, আন্তরিকতার বদৌলতে, অভিভাবকদের
সর্বোচ্চ আন্তরিকতার প্রেক্ষিতে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা যা আজকে দেখতে পেয়েছেন এখানে একটি সুন্দর মুহূর্ত, সুন্দর আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, ক্যারাট অনুষ্ঠান সহ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের শিক্ষার্থীরা আপনাদের সামনে উপস্থাপন করেছে। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, সুফা মডেল মাদ্রাসা শুধু এখানে পড়ালেখা না, এখানে এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে যত কিছু আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করছি এবং সর্বোচ্চ চেষ্টা করব পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা মনন বিকশিত করার জন্য যত কিছুর প্রয়োজন হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সব কিছু দিতে বদ্ধপরিকর। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আপনারা জানেন ওই প্রোগ্রামে আমাদের বাচ্চাদের যে পারফরমেন্সগুলো আপনারা দেখতে পেয়েছেন এবং দেখতে পাচ্ছেন। আমি যদি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কথা বলতে চাই এবং প্রতিষ্ঠানের সেবার কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ উন্নত প্রতিষ্ঠানের কারিকুলামে প্রতিষ্ঠানের অবকাঠামোগত থেকে শুরু করে পাঠ পরিকল্পনা থেকে শুরু করে এক্সট্রা কারিকুলাম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় সুফা মডেল মাদ্রাসার কর্তৃপক্ষে আছে এবং সর্বোচ্চ চেষ্টা করছে সব কিছু ম্যানেজমেন্ট করার জন্য। প্রিয় উপস্থিতি, 25 শিক্ষাবর্ষ শেষ, কিছুদিনের মধ্যে 26 শিক্ষাবর্ষ শুরু হবে। তো আমি আশা করব আমাদের যে সমস্ত ছোট্ট বন্ধুরা আছে, যে সমস্ত শিক্ষার্থীরা আছে নতুন বছরে ভর্তি করাবেন, আপনারা বিবেচনা করবেন কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করালে